নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে জওহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আর আজকে আমি এখন এসেছি তোমরা যাতে তোমাদের ফর্মটা বাড়িতে বসে নির্ভুলভাবে করতে পারো সেটাকে স্টেপ বাই স্টেপ গাইড করিয়ে দেওয়ার জন্য। দেখো, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের বাড়িতে, কারো বাড়িতে হয়তো ল্যাপটপ আছে, কারো বাড়িতে কম্পিউটার আছে, কারো বাড়িতে ল্যাপটপ কম্পিউটার না থাকলেও অন্তত একটা অ্যান্ড্রয়েড ফোন আছে। আর এই অ্যান্ড্রয়েড ফোনটাকে তোমরা কাজে লাগিয়ে কিভাবে নিজের ফর্মটা নিজে নির্ভুলভাবে করতে পারবে সেটা আমি আজকে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলো শুরু করি। দেখো, আমাদের এখানে কি দিয়েছে, লাস্ট ডেট অ্যাপ্লাই, মানে অ্যাপ্লাই লাস্ট ডেট হচ্ছে 29শে জুলাই 2025। তো ফর্মটা ফিল আপ করার আগে তোমাদেরকে কিছু জিনিস কিন্তু রেডি করে নিতে হবে। তো কি জিনিস রেডি করে নিতে হবে চলো আমরা একটু দেখো। তোমরা যখন ফর্মটা ফিল আপ করতে বসবে তার আগে কিছু জিনিস তোমাকে রেডি করে নিতে হবে। তো কি কি জিনিসগুলো রেডি করে নেবে তারপরে ফর্ম ফিল আপ করতে বসবে, চলো সেটা আগে জেনে নিই। দেখো, এখানে একদম কিন্তু প্রসপেক্টাসে তোমার উল্লেখ করা আছে যে ফটোগ্রাফ মানে হচ্ছে ছবি, যে পরীক্ষা দেবে তার একটা ছবি। নাম্বার 2 হচ্ছে সিগনেচার অফ প্যারেন্ট, মানে বাবা অথবা মার কি সই, সিগনেচার সই। আর একটা বলেছে সিগনেচার অফ ক্যান্ডিডেট, মানে যে পরীক্ষা দিচ্ছে তার সই, ক্যান্ডিডেটের সই। এই তিনটে জিনিস কিন্তু মাস্ট। এগুলোকে কি করবে তুমি, কোন জেপিজি ফরম্যাটে প্রথমে আগে সেভ করে নেবে। মোবাইলে করলে মোবাইলে, কম্পিউটারে করলে কম্পিউটারে। প্রথমে জেপিজি ফরম্যাটে সেভ করবে। প্রত্যেকটা এই যে ছবিগুলো সেভ করবে তার সাইজ হতে হবে 10 কেবি থেকে 100 কেবি এর মধ্যে। 10 কেবির নিচে করা যাবে না, আবার 100 কেবির উপরে করা যাবে না। এবার হচ্ছে কি, আরেকটা বলেছে আধার কার্ড, মানে আধার ডিটেলস আর রেসিডেন্স সার্টিফিকেট। মনে করো তোমার আধার কার্ড আছে, তাহলে তোমার রেসিডেন্স সার্টিফিকেট লাগবে না। যদি মনে করো কারো আধার কার্ড নেই, তাহলে তার রেসিডেন্স সার্টিফিকেট লাগবে। যদি রেসিডেন্স সার্টিফিকেট লাগে তাহলে সেটাকেও তোমার কিন্তু স্ক্যান করে তোমাকে সেভ করে নিতে হবে। তাহলে সেটার আবার কি হবে, ফরম্যাটটা জেপিজি হবে এবং তার যে সাইজটা সেটা হবে 50 টু 300 কেবির মধ্যে, 50 থেকে 300 কেবির মধ্যে। এবার আরেকটা জিনিস স্ক্যান করে নিতে হবে বা সেভ করে নিতে হবে, সেটা হচ্ছে তোমরা যদি কেউ এসসি এসটি বা ওবিসি হয়ে থাকো তাহলে সেই সার্টিফিকেটটাও কিন্তু তোমাকে স্ক্যান করে নিতে হবে, মানে সেভ করে নিতে হবে। এবং সেটাও তার কি থাকবে, সাইজ 50 থেকে 300। এই যে টোটাল 5টা জিনিস হলো, এই টোটাল 5টা জিনিস তোমাকে কিন্তু আগে মোবাইলে করলে মোবাইলে সেভ করে নিতে হবে, কম্পিউটারে করলে কম্পিউটারে সেভ করে নেবে। এগুলো আগে সেভ করবে। ফর্ম ফিল আপ করতে করতে বসে গিয়ে সেভ করলে কিন্তু তুমি ফর্ম ফিল আপ কখনোই শেষ করতে পারবে না। কারণ ফর্মটা ফিল আপ যখন করবে তখন তোমাকে টাইম খুব সামান্য দেওয়া হবে। যদি তুমি ফর্মটা ফিল আপ করতে করতে গিয়ে এগুলো রেডি করো তাহলে ফর্মটা করতে গিয়ে দেখবে সেটা আবার হোম পেজে চলে আসবে, তুমি ফর্মটা কমপ্লিট করতে পারবে না, বারে বারে তোমার হোম পেজে চলে যাবে। তো সেই জন্য প্রথমে তুমি আগে এই জিনিসগুলো রেডি করে নেবে, নেওয়ার পর তুমি ফর্মটা ফিল আপ করতে বসবে। এবার মনে করো আমি এগুলো রেডি করে নিয়েছি, সব যা যা বলা আছে সেইভাবে রেডি হয়ে গেছে আমার। এবার আমি ফর্মটা ফিল আপ করতে বসবো। তাহলে ফর্মটা ফিল আপ করতে বসলে সেটা তো একটা আমাকে ওয়েবসাইটে যেতে হবে। এবার সেটা কি ওয়েবসাইট, তো চলো আমরা এখন স্টেপ বাই স্টেপ সেটা দেখবো। তোমরা মোবাইল দিয়েই করো আর কম্পিউটার বা ল্যাপটপ দিয়েই করো, যেটা দিয়েই করো না কেন, তোমাকে সেখান থেকে কিন্তু মানে তোমার সিস্টেম থেকে তোমাকে এই গুগল ক্রমটা খুঁজে বের করতে হবে এবং সেটাকে ওপেন করতে হবে। আমি আমার এখান থেকে গুগল ক্রমটা খুলে নিচ্ছি। এই যে খুলে নিলাম, তোমাদের কাছেও একই রকম ভাবে খুলবে এবং এখানে দেখো একটা সার্চ বার আছে। এই সার্চ বারে ক্লিক করে তুমি লিখে দেবে JNVST। এটা লিখে JNVST মানে জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট, এটা লিখে যদি তুমি ক্লিক করো লেখাটার উপরে, তাহলে দেখো যে পেজটা খুললো তার মধ্যে কিছু ওয়েবসাইটের নাম চলে আসলো। JNVST ক্লাস 6, নবোদয় বিদ্যালয় সমিতি, NVS। তো এরকম ভাবে যে নামগুলো এসছে, দেখো এখানে নবোদয় বিদ্যালয় সমিতি, এটাই কিন্তু মেন ওয়েবসাইট ছিল যেটাতে আগের বছর পর্যন্ত কিন্তু আমরা ফর্ম ফিল আপ এখান থেকে করেছিলাম, কিন্তু এবছর আর হচ্ছে না। দেখো ক্লিক করলাম, অনেকে এটাতে ক্লিক করবে, অনেকে এখানেই যাবে, কারণ এটাই আমরা জানতাম এতদিন পর্যন্ত কিন্তু ওয়েবসাইট। কিন্তু এখানে লেখা আছে কি আন্ডার মেইনটেনেন্স, এখানে কিন্তু হচ্ছে না। তাহলে আমরা ব্যাক করব, ব্যাক করে গিয়ে কি করব, প্রথম যে ওয়েবসাইট আছে দেখো JNVST ক্লাস 6, এটাতে আমরা ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করলে কি হচ্ছে দেখো,
আমাদের কিন্তু মেন ফর্ম ফিল আপের পেজটা খুলে গেল। লিখাই আছে দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু ক্লাস 6, অনলাইন অ্যাডমিশন। হ্যাঁ, তো এই যে পেজটা, এই পেজের আন্ডারে দেখো এখানে একটা কথা লেখা আছে ক্যান্ডিডেট কর্নার। এই যে ক্যান্ডিডেট কর্নার, এই ক্যান্ডিডেট কর্নারটাই হচ্ছে আমাদের মেন কাজ। এখানে কিছু অপশন লেখা আছে, সেই অপশনগুলো কি? ক্লিক হেয়ার ফর রেজিস্ট্রেশন ফর ক্লাস 6 জেএনভিএসটি 2026-27। 2 নম্বর লেখা আছে ক্লিক হেয়ার টু প্রিন্ট রেজিস্ট্রেশন ফর্ম। 3 নম্বর ক্লিক হেয়ার টু ফাইন্ড ইউর রেজিস্ট্রেশন নাম্বার। 4 নম্বর ক্লিক হেয়ার টু ভিউ প্রসপেক্টাস। ক্লিক হেয়ার টু ভিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বুকলেট। আমাদের এতগুলো তো এই মুহূর্তে প্রয়োজন নেই, আমাদের যেটা প্রয়োজন বর্তমানে সেটা হচ্ছে কি? রেজিস্ট্রেশন করানো। তাহলে রেজিস্ট্রেশন করাতে গেলে আমার প্রথম অপশনটা কি আছে? ক্লিক হেয়ার ফর রেজিস্ট্রেশন ফর ক্লাস 6। তাহলে আমরা প্রথম অপশনটাতে কি করব? ক্লিক করে দেবো। তাহলে প্রথম অপশনটা ক্লিক করে দিলাম। এই যে এবার ক্লিক করে দিলেই আমার যে পেজটা খুললো সেটাই হচ্ছে ফর্ম ফিল আপের মেইন পেজ। মানে আমার কিন্তু আসল কাজ এখান থেকেই শুরু হবে। দেখো পেজটা খুলে গেছে, যেখানে ফর্মটা ফিল আপ করবো। এবার দুদিকে কিছু ইম্পর্টেন্ট ডেট এবং ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া আছে, যেগুলো কিন্তু অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি। এখানে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো কি দেওয়া আছে? এখানে বলে দিয়েছে তোমাকে ফর্মটা ফিল আপ করার আগে তুমি যেগুলো রেডি করে নিবে সেগুলো হচ্ছে ক্যান্ডিডেটের সিগনেচার, মানে যে পরীক্ষা দেবে তার সই, তার বাবার বা মায়ের সই, তারপরে ক্যান্ডিডেট যে পরীক্ষা দেবে তার ছবি, এবং রেসিডেন্স সার্টিফিকেট। সেই যদি এসসি এসটি বা ওবিসি হয় তাহলে তার সেই সার্টিফিকেট, সেগুলো যে যে ফরম্যাটে বলেছে, যে যে সাইজে বলেছে, সেগুলো সব স্ক্যান করে সেভ করে নেবে, যাতে তোমার পরে কোনো অসুবিধা না হয়। এবার দেখো, তাহলে আমরা শুরু করি ফর্মটা ফিল আপ করা। ফর্মটা ফিল আপ করতে গিয়ে দেখো, আমি এখানে তোমাদেরকে বলে দিচ্ছি নাম্বার 1, নাম্বার 2 করে। দেখো নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5। আমি এটাকে আলোচনা করে নিই 5টা করে। এখানে বলেছে 1 নাম্বার, দ্য ক্যান্ডিডেট হ্যাজ অলরেডি পাসড আ স্টাডিড ক্লাস 5 টু সেশন পিরিয়ড সেশন 2025 থেকে 26। এবার 2025-26 সেশনে যে ক্যান্ডিডেটটা জেএনভিএসটি পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করছে, সে কি অলরেডি 5 পাস করে গেছে? বলো, অলরেডি কি সে 5 পাস করেছে? যদি 5 পাস করতো তাহলে তার সে ফর্ম ফিল আপ করতো না, কারণ জেএনভিএসটি যখন নবোদয় বিদ্যালয় পরীক্ষা, তার প্রধান কন্ডিশনই হচ্ছে তাকে ক্লাস 5-এ পড়তে হবে। এই সেশনে মানে 2025-26 সেশনে পড়তে হবে। তাহলে দেখো, তুমি যদি লিখে ফেলো ভুল করে যে ইয়েস সে পাস করে গেছে, বুঝতে পারছো না, তাহলে তোমার এখানে একটা লেখা আছে ইউ আর নট এলিজিবল টু অ্যাপ্লাই। মানে সে যদি পাস করে গেছে তাহলে সে আর এলিজিবল না, তাহলে নিশ্চয়ই সে পাস করেনি। এই সেশনে সে পড়ছে, রানিং স্টুডেন্ট, সে পড়ছে, তাহলে আমরা কিন্তু প্রথম অপশনটা নো করব। বোঝা গেল? দ্য ক্যান্ডিডেট হ্যাজ অলরেডি পাসড, নো, সে পাস করেনি, সে পড়ছে। সেকেন্ড অপশন বলেছে দ্য ক্যান্ডিডেট হ্যাজ অ্যাপিয়ার্ড ইন জেএনভিএসটি আর্লিয়ার। মানে ক্যান্ডিডেট যে ফর্ম ফিল আপ করছে সে কি আগে জেএনভিএসটি পরীক্ষা অ্যাপিয়ার করেছে, পাস করেছে? তুমি কি বলবে? না, সে পাস করে। যদি করে ইয়েস, হ্যাঁ আমরা করেছিল, অ্যাপিয়ার করেছিল, তাহলে কি লিখবে? দেখো কি লেখা আছে, ইউ আর নট এলিজিবল, লিখিয়ে দিয়েছি ইউ আর নট এলিজিবল। তাহলে তো সে এলিজিবল নয়। সে যদি অ্যাপিয়ারিং হতো তাহলে তো আমি ফর্ম ফিল আপ করতাম না, তাহলে তো আমি আগেই এখান থেকে মানে চলে যেতাম। তাহলে ইউ আর নট এলিজিবল, তাহলে আমার এটা কি অপশন হবে? নো অপশন। দেখো, তাহলে ক্যান্ডিডেট হ্যাজ অ্যাপিয়ার্ড, নো। দ্য ক্যান্ডিডেট হ্যাজ অলরেডি পাসড, নো। থার্ড নাম্বার বলেছে হ্যাভ ইউ রিড দ্য প্রসপেক্টাস। তুমি কি প্রসপেক্টাস পড়েছো? তুমি ভুল করে লিখে দিন না আমি তো প্রসপেক্টাস পড়ি নাই, বা সত্যি বললে আমি তো প্রসপেক্টাস দেখিনি, নো করে দিই। নো করে দিলে কি লেখা আছে? দেখো রেড, সঙ্গে সঙ্গে রেড লেখা দেখাচ্ছে, প্লিজ রিড দ্য প্রসপেক্টাস কেয়ারফুলি। মানে ফার্স্টে তুমি প্রসপেক্টাস পড়ো, তারপর ফর্ম ফিল আপ করো। তাহলে তুমি এখানে লিখবে কি, না আমি পড়েছি, প্রসপেক্টাসটা পড়েছি। তাহলে দেখো রেড লেখাটা চলে গেছে। এই ফর্ম ফিল আপটাতে একটা সুবিধা কি হচ্ছে বলতো, যে তোমাদের কিন্তু ভুল করলে সঙ্গে সঙ্গে ভুলটা তোমাকে ধরিয়ে দিচ্ছে, যেটা ভুল হচ্ছে বা এটা কারেকশন করার প্রয়োজন আছে, তখনই তুমি বুঝতে পারবে যে তোমার সেটা ভুল হয়েছে। তো দেখো আমার 3টে পয়েন্ট হয়ে গেল। ফার্স্ট পয়েন্ট, ক্যান্ডিডেট অলরেডি পাসড, নো। দ্য ক্যান্ডিডেট হ্যাজ অ্যাপিয়ার্ড, নো। ইউ হ্যাভ রিড দ্য প্রসপেক্টাস, ইয়েস। whether your district and resident, whether your district of resident and class 5 study in same, yes or no। দেখো এটা একটু ভালো করে বুঝে নাও। মানে এই পয়েন্টটাতে বলেছে তুমি যে ডিস্ট্রিক্টে বাস করো, মানে তোমার আধার কার্ডে যে ডিস্ট্রিক্ট আছে
তোমার রেসিডেন্ট যেখানকার আছে সেই ডিস্ট্রিক্টের যে কোনো একটা স্কুলে তোমাকে পড়তে হবে, তাহলেই তুমি পরীক্ষায় বসতে পারবে। মানে ধরে নাও তোমার বাড়ি কোচবিহারে, তুমি কোচবিহারেরই কোনো একটা স্কুলে পড়ছো, তাহলে তুমি এলিজেবল। আর ধরে নাও তোমার বাড়ি কোচবিহারে, তোমার বাবা চাকরি করে সেই সূত্রে মালদাতে থাকে, আর তুমিও বাবার সঙ্গে থাকো, আর বাবার সঙ্গে থাকার জন্য তুমি মালদার কোনো একটা স্কুলে পড়াশোনা করছো ক্লাস 5-এ, কিন্তু তোমার বাড়ি কোচবিহারে, তুমি কিন্তু এলিজেবল নয়, কারণ তোমার রেসিডেন্ট অ্যাড্রেস আর স্কুলের অ্যাড্রেস দুটো ডিফারেন্স হয়ে গেছে, সেই জন্য তুমি এলিজেবল নয়। বোঝা গেল? তাহলে এটা নিশ্চয়ই একই ডিস্ট্রিক্ট হতে হবে, তোমার রেসিডেন্ট এবং তোমার স্কুল। তোমার রেসিডেন্ট এবং স্কুল একই বলেই তো তুমি ফর্মটা ফিল আপ করছো, তাহলে তুমি কি লিখবে? ইয়েস লিখবে। যদি তুমি এটা ভুল করে নো লিখে দিও তাহলে কি হতো? ইউ আর নট এলিজেবল, ইউ আর নট এলিজেবল হয়ে যেত। তাহলে আমি কি করব? ইয়েস। তাহলে হয়ে গেল। তাহলে ফার্স্ট অপশন নো, সেকেন্ড অপশন নো, থার্ড অপশন ইয়েস, থার্ড অপশন ইয়েস, ইউর ডিস্ট্রিক্ট রেসিডেন্ট, এটা ইয়েস। তারপরে তোমার কি আছে? whether the candidate has been promoted class 4 and admit to class 5 before 31st July। মানে এটা বলেছে যে তোমার যে ক্যান্ডিডেট, মানে যে ক্যান্ডিডেট পরীক্ষা দেবে এবার, সেই ক্যান্ডিডেট কি 31শে জুলাই 2025-এর আগে 4 পাস করে 5 উঠেছে? আমাদের পশ্চিমবঙ্গের সিলেবাসটা তো কি হয়, ওয়েস্ট বেঙ্গল বোর্ডটা তো জানুয়ারিতে সেশন শুরু হয়, তাহলে তো অলরেডি জানুয়ারিতে 4 পাস করে 5 উঠে গেছে। তাহলে এটা তো সত্যি ইয়েস, ঠিকই বলেছে, তাহলে ঠিক ইয়েস হবে। এটা তো নো করলে আবার হতো না, দেখো নো করলে ইউ আর নট এলিজেবল। মানে তুমি এখনো 5, মানে 31শে জুলাইয়ের পর তুমি 5-এ উঠবে তাই হয়? হবে না। তাহলে তুমি কি করবে? জানুয়ারিতেই আমরা উঠে গেছি, তাহলে 31শে জুলাই 2025-এর আগেই আমি 4 পাস করে 5-এ উঠেছি, ইয়েস হবে। তারপর বলছে ডু ইউ হ্যাভ আধার নাম্বার, ইয়েস অর নো। দেখো তোমার কি আধার নাম্বার আছে? যদি তোমার আধার নাম্বার না থাকে তাহলে কিন্তু তোমাকে কি করতে হবে? তোমাকে কিন্তু রেসিডেন্স সার্টিফিকেট দিতে হবে। কার রেসিডেন্স সার্টিফিকেট দিতে হবে? তোমার বাবার নামে একটা রেসিডেন্স সার্টিফিকেট তুলতে হবে, তুলে কিন্তু এখানে আপলোড করতে হবে। যদি আধার নাম্বার না থাকে, মানে আধার কার্ড না থাকে, তাহলে যাদের আধার কার্ড নেই তাদের রেসিডেন্স সার্টিফিকেট লাগবে, যাদের আধার কার্ড আছে তাদের কিন্তু রেসিডেন্স সার্টিফিকেট লাগবে না। তাহলে কি করবে? আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবে। চলো বসিয়ে দিচ্ছি, আমি একটা আধার নাম্বার বসিয়ে দিচ্ছি তোমাদেরকে বোঝাবো। এবার আমার কিন্তু দ্বিতীয় পেজে আমরা চলে এসেছি। দ্বিতীয় পেজে দেখো কি আছে, ফার্স্ট যে পয়েন্টটা, সিলেক্ট দ্য স্টেট ইন হুইচ দ্য ক্যান্ডিডেট ইজ স্টাডিং ইন ক্লাস 5 25-26 সেশন। এই 25-26 সেশনে স্টুডেন্ট মানে যে পরীক্ষা দেবে সে কোন স্টেটে থাকে। তাহলে আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের জন্যই করছি এটা ভিডিওটা স্পেশালি, তাহলে আমরা লিখবো ওয়েস্ট বেঙ্গল। তাহলে ওয়েস্ট বেঙ্গল লিখলে অটোমেটিক সব ওয়েস্ট বেঙ্গল চলে আসলো, রেসিডেন্ট স্টেটও ওয়েস্ট বেঙ্গল হয়ে গেল। ক্যান্ডিডেট এলিজিবল ডিস্ট্রিক্ট, এবার যেহেতু ওয়েস্ট বেঙ্গল লিখেছি আমি ডিস্ট্রিক্ট যে কোনো একটা দেবো। মনে করে আমি দিয়ে দিলাম কি দিই, আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার দিলাম। তাহলে দেখো অটোমেটিক আলিপুরদুয়ার চলে এসছে, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট এবং হচ্ছে রেসিডেন্ট ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার হয়ে গেল। তাহলে যেটা তোমাদের ডিস্ট্রিক্ট তোমরা সেটা দেবে। এবার ব্লক, তোমরা যে ব্লকে থাকো সেই ব্লকটা একটু দেবে। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট আন্ডারে যতগুলো ব্লক আছে সেগুলো অটোমেটিক লেখা আছে এখানে, তোমাকে খালি ড্রপ ডাউন থেকে খালি সিলেক্ট করতে হবে। মনে করো আমি দিয়ে দিলাম ফালাকাটা, তাহলে ফালাকাটা হয়ে গেল। এবার বলেছে নেম অফ দ্য স্কুল ইন হুইচ দ্য ক্যান্ডিডেট ইজ স্টাডিং ক্লাস 5। যে স্কুলে পড়ছে, এখন বর্তমানে যে স্কুলে পড়ছে সেই স্কুলের নাম, স্কুল নেমটা এখানে লিখতে হবে। তারপরে নেম অফ দ্য ক্যান্ডিডেট, খুব ভালো করে কিন্তু লিখতে হবে এটা, যে পরীক্ষা দেবে, যে পরীক্ষা দেবে তার নাম। মোবাইল নাম্বার খুব ভালো করে দেবে কিন্তু, মোবাইল নাম্বারটা যেটা চালু আছে সিম সবসময় থাকবে সেটা। ডেট অফ বার্থ খুব কেয়ারফুলি, যেটা তার জন্ম তারিখ সেটা দিতে হবে। একটা ইমেল আইডি যেটা আপনারা ব্যবহার করেন, মানে এগুলো কিন্তু নবোদয়ের সঙ্গে যোগাযোগের মাধ্যম। মোবাইল নাম্বার, ইমেল আইডি। মাদার্স নেম, মায়ের নাম। ফাদার্স নেম, বাবার নাম, এটা দিয়ে দিতে হবে। এবার কি আছে, এবার আছে নেম অফ দা গার্জিয়ান,
যদি কোনো গার্জেন থাকে তার গার্জেন নাম লিখতে হবে, তার সঙ্গে রিলেশন কি সেটা লিখতে হবে, ন্যাশনালিটি কি আছে ন্যাশনালিটি লিখতে হবে, আইডেন্টিফিকেশন মার্ক মানে ক্যান্ডিডেটের গোটা শরীরের মধ্যে কোথাও দাগ মানে চিহ্নিতকরণ, যেটা দেখলে আমরা চিনতে পারবো সেরকম কিছু আছে নাকি সেটা এখানে লিখতে হবে। জেন্ডারটা কি সেটা দিতে হবে। ক্যাটাগরি, সে কি ক্যাটাগরি, ক্যান্ডিডেট এসসি এসটি ওবিসি না জেনারেল সেটা লিখতে হবে। তারপরে অ্যাড্রেস বলেছে, এখানে অ্যাড্রেসটা লিখতে হবে এবং এখানে পিনকোডটা দিতে হবে। এটা যখন হয়ে যাবে তখন মিডিয়াম অফ এক্সামিনেশন, খুব ভালো করে এটা লক্ষ্য করো, মিডিয়াম অফ এক্সামিনেশন। এখানে মিডিয়াম অফ এক্সামিনেশনের মধ্যে কি আছে, ইংলিশ আছে, হিন্দি আছে, উর্দু আছে, নেপালি আছে, বেঙ্গলি আছে। তো তুমি এই 1 2 3 4 5 এই 5টা ল্যাঙ্গুয়েজের মধ্যে যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবে সেই ল্যাঙ্গুয়েজই কিন্তু তোমার প্রশ্নপত্র আসবে এবং সেইটাতেই তোমার উত্তর করতে হবে। যদি কোনো কারণে বাংলার জায়গায় ভুল করে হিন্দি দিয়ে দাও বা ইংলিশের জায়গায় হিন্দি দিয়ে দাও তাহলে কিন্তু প্রশ্নপত্রটা ওই হিন্দিতেই আসবে। সেই জন্য মিডিয়াম অফ এটা খুব ভালো করে করতে হবে। মিডিয়াম অফ এক্সামিনেশন তুমি যদি ইংলিশে করতে চাও ইংলিশই দেবে, তুমি যদি বাংলায় দিতে চাও বাংলায় দিবে, তুমি যদি হিন্দিতে দিতে চাও হিন্দিটাই সিলেক্ট করবে। এটা গেল মিডিয়াম। তারপরে তোমার এটা দরকার নেই টেলিফোন নাম্বার। ডিসএবিলিটি, যদি ক্যান্ডিডেট ডিসএবিলিটি হয় তাহলে সেই ডিসএবিলিটি কি ধরনের ডিসএবিলিটি সেটা দিতে হবে এবং ডিসএবিলিটির পার্সেন্টেজ থাকে সেই পার্সেন্টেজটা এখানে দিতে হবে, কত পার্সেন্ট ডিসএবিলিটি। তারপরে রিলিজিয়ানের মধ্যে কি আছে, সে কোন রিলিজিয়নে পড়ছে নর্মাল ব্যাপার সেটা এখান থেকে সিলেক্ট করে তোমাকে দিতে হবে। তারপরে বলেছে আধার নাম্বার তো দেওয়াই আছে। তারপর পেন মানে পার্মানেন্ট এডুকেশন নাম্বার একটা হয়, যদি তোমার থাকে তুমি দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই কারণ এটা কম্পালসারি নয়, এটা অপশনাল। অ্যানুয়াল ইনকাম অফ প্যারেন্টস, এটা কিন্তু অপশনাল নয়, এটা দিতে হবে। গার্জেনের অ্যানুয়াল ইনকাম কত, তোমাদের যার যেটা ইনকাম তোমরা সেটা কিন্তু এখানে লিখে দেবে। তারপরে চলে আসো প্রিভিয়াস স্কুল ডিটেলস, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রিভিয়াস স্কুল ডিটেলস মানে তোমাকে এখানে 3টে স্কুলের কথা বলতে হবে, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5। ক্লাস 3, ক্লাস 4 তো সাধারণত ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টসরা একই স্কুলে পড়ে। 5টা সাধারণত চেঞ্জ হয় কারণ আমরা ক্লাস 3 আর 4টা প্রাইমারি স্কুলে পড়ি, 5টা হাই স্কুলে যাই। তো ফার্স্ট আছে স্টেট, কোন স্টেটে সে ক্লাস 3 পড়েছে, এটা অন্য স্টেটেও তুমি দিতে পারো, আর 3 তো অন্য জায়গায় ছিলে হতে পারে, কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলের জন্য যেহেতু করছি আমরা ওয়েস্ট বেঙ্গলেই থাকি সাধারণত, সেটাই আমি বলছি। 3তে ওয়েস্ট বেঙ্গল আলিপুরদুয়ারে ছিলাম, ওয়েস্ট বেঙ্গল আলিপুরদুয়ারে ছিলাম, ওয়েস্ট বেঙ্গল আলিপুরদুয়ারে ছিলাম, এতটুকু ক্লিয়ার। কোন ব্লকে ছিলাম আমরা সেম ব্লকে আছি। ভিলেজ কোনটা মানে গ্রাম, কোন গ্রামে থাকি সেই গ্রামের নাম, গ্রামের নাম, গ্রামের নাম। নেম অফ দ্য স্কুল, ক্লাস 3তে কোন স্কুলে পড়েছি তাই স্কুলের নাম, 4এ কোন স্কুলে পড়ছি সেই স্কুলের নাম, ক্লাস 5এ কোন স্কুলে পড়ছি সেই স্কুলের নাম। তারপর বলেছে রিকগনাইজ মানে হচ্ছে সেই স্কুলটা পড়েছে সেই স্কুলটা রিকগনাইজ কিনা, অনুমোদিত কি অনুমোদিত না, সেটা কিন্তু প্রাইভেট স্কুলও হতে পারে। অনেকের এটা নিয়ে একটা কনফিউশন আছে যে প্রাইভেট স্কুলের ছাত্ররা দিতে পারবে কিনা নবোদয় পরীক্ষা, না দিতে পারবে কিন্তু সেই স্কুলটাকে রিকগনাইজ হতে হবে, রিকগনাইজ হলেই হবে। স্কুল লোকেশন, স্কুলটা কোথায় আছে, দেখো এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। রুরাল আর আরবান, তুমি যদি আরবানের স্কুলের ক্যান্ডিডেট হও তাহলে কিন্তু তুমি আরবান কোথায় পড়ে যাবে। তোমরা এটা ভালো করে জেনে রাখো, নবোদয়ের যে পরীক্ষার যে কোঠা সিট থাকে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে অ্যান অ্যাভারেজ 80 করে কোঠা মানে সিট থাকে, তার মধ্যে 75% রিজার্ভ হচ্ছে রুরাল এরিয়ার জন্য মানে গ্রামীণ এরিয়ার জন্য। তো তোমার স্কুলটা যদি এখন শহরে হয় তাহলে কিন্তু তুমি আরবান এরিয়াতে পড়ে যাবে, মানে 25%-এর কোঠায় পড়ে যাবে। আর যদি তোমার স্কুলটা মানে তুমি যদি গ্রামীণ স্কুলের ছাত্র হও তাহলেও কিন্তু তোমার মানে স্কুল লোকেশনটা যদি তোমার গ্রামীণ হয়, রুরাল হয়, রুরাল হলে কি হবে, রুরাল হলে তোমার গ্রামীণ হবে, গ্রামীণ হলে তুমি 75%-এর কোঠায় পড়বে, মানে গ্রামীণ হলে এটা তোমার 75% হয়ে যাবে আর এটা তোমার 25% হয়ে যাবে। মানে 80টা সিট যদি থাকে 80টার মধ্যে 25% যে সিটটা হবে সেটা তোমার গ্রামের জন্য আর 25% সিটটা হবে সেটা শহরের স্কুলের জন্য। তাহলে গ্রামের স্কুলে যারা পড়ো তারা কিন্তু খুবই ভালো একটা সুযোগ তোমাদের জন্য, সেটাকে কাজে লাগালে। তাহলে সেটা কোন গ্রামে সেই স্কুলের নাম মানে স্কুলটা কোন গ্রামে সেটা তোমাকে লিখতে হবে। তারপরে মান্থ অফ দ্য জয়নিং, তাহলে জয়নিং বলতে
ক্লাস 3-তে আমাদের সেশনটা কোথায় শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে এটাই বোঝানো হয়েছে। স্কুল লোকেশনটা হয়ে গেল। এবার আছে ইয়ার অ্যান্ড মান্থ অফ জয়নিং, মানে জয়নিং তুমি কোথায় করলে, ক্লাস 3-তে, ক্লাস 4-এ, ক্লাস 5-এ। দেখো ক্লাস 3 23ই হবে, কারণ 23 হচ্ছে 3, 24 হচ্ছে 4, 25 হচ্ছে 5, যেটা চলছে। তাহলে ক্লাস 3 আমরা কি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথাই আমরা বলবো, কারণ যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্যই প্রিপারেশন নিচ্ছি, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্রছাত্রী তারাই প্রিপারেশন নেয়। তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেশনটা কখন শুরু হয়? জানুয়ারিতে শুরু হয়, ডিসেম্বরে শেষ হয়। তাহলে 23 জানুয়ারিতে শুরু হবে, ডিসেম্বরের কি হবে, 23 ডিসেম্বরে শেষ হবে। এই শেষ এন্ড অফ দ্য মাস, মানে পাসিং ইয়ার ডিসেম্বর। 24ও একই হবে, 24 জানুয়ারিতে শুরু হবে, এখানে জানুয়ারি হবে, নিচেরটাতে কি হবে, 24-এরই আমার কি হবে, কোথায় শেষ হচ্ছে, ডিসেম্বরে শেষ হচ্ছে, ডিসেম্বরে শেষ হচ্ছে। আর 5টা কি হচ্ছে, 25 জানুয়ারিতে শুরু হচ্ছে, ওই গেল জানুয়ারি, 25 আমার ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে, হয়ে গেল। এইভাবে আমার এডুকেশন কোয়ালিফিকেশনটা, মানে এডুকেশনের পার্টটা ফিল আপ করতে হবে। এরপরে যেটা আন্ডারটেকিং সেটা সবগুলো ইয়েস নো যেভাবে আমি করেছি সেইভাবেই চলে এসছে। এরপরে আমার কি কি করতে হবে, দেখো এখানে ক্যান্ডিডেট আপলোড ফটো, ফটো আপলোড করতে হবে এখানে। তাহলে ফটো একটা আপলোড করে দিচ্ছি আমি, দেখি আপলোড, এই যে একটা ফটো আমার আছে, এখান থেকে আপলোড করে দিই। একটা ফটো আপলোড করি, তোমরাও ফটোটা আপলোড করবে, এইভাবে একই রকম অপশন আসবে, অপশন কোনো আলাদা নেই। এই যে একটা ফটো এখানে আপলোড করে দিলাম। এখানে কি বলেছে দেখো, ক্যান্ডিডেট সিগনেচার। তাহলে ক্যান্ডিডেটের সিগনেচার, প্রথমে কিন্তু ক্যান্ডিডেট ছবি, তারপরে ক্যান্ডিডেট সিগনেচার, তারপরে নিচে থাকবে প্যারেন্টসের, দেখো আপলোড প্যারেন্টস সিগনেচার, এই যে প্যারেন্টসের সিগনেচার এখানে। সিগনেচার আপলোড ক্যাটাগরি, তোমার যদি কোনো SC ST সার্টিফিকেট থাকে তাহলে সেটা তোমাকে এখানে আপলোড করতে হবে। এবার করে দিলে সেভ অ্যান্ড প্রিভিউ করলে তোমার ফর্মটা একবার পুরোটা দেখাবে, যেখানে তোমার A to Z যে নাম যা যা ফিল আপ করেছে সেগুলো সব আবার দেখাবে। যদি কোথাও তোমার ভুল লিখে থাকো বা সংশোধন করার প্রয়োজন আছে, তুমি সেটা করে নিয়ে একদম সাবমিট করে দিলেই ফর্মটা ফিল আপ হয়ে যাবে। আশা করছি তোমরা ফর্মটা ফিল আপ করা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো, তবুও তোমাদের মধ্যে যদি কোনো প্রবলেম মনে হচ্ছে হবে বা তোমরা করতে পারবে না, তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমাদের সেই গাইডটা করে দেবো। ধন্যবাদ।